কোন রাজ্যপাল যে কথাগুলি বলছেন এগুলো ভিত্তিহীন কথা, বিরোধীদের কথা, বিজেপির কথা। বিজেপি গোহারা হারার পর পরাজয় থেকে নজর ঘোরাতে, নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যে নাটক করছে, সেই নাটকে সঙ্গত দিচ্ছেন রাজ্যপাল, যিনি বুকে পদ্মফুল চিহ্ন, বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে তার ছবিও আমরা দেখেছি। ফলে রাজ্যপাল পক্ষপাতদুষ্ট কাজ করছেন, অবাস্তব ভিত্তিহীন কথা বলছেন, বিরোধীদের প্রচারে সাহায্য করছেন, বিরোধীদের ভিত্তিহীন অভিযোগগুলোর প্রতিধ্বনি করছেন। তিনি আরো বেশি করে দিল্লির বিজেপির গুডবুকে থাকতে চাইছেন, কারণ তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যেগুলি রাজ্যপাল পদ থেকে তার পদচ্যুত হলে বা রাজ্যপাল পদ তার কাছে অতীত হয়ে গেলে বেশ কিছু ফৌজদারি মামলা, অত্যন্ত গুরুতর কিছু সমস্যার বিষয় আছে। এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, 99% বেশি কাজ ভালো হচ্ছে। কোথাও, এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে, 0.0001%। সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন। এ তো ভালো কথা, এটাই তো অন্য কোনো দল করে না। চাকরি দুর্নীতি কাণ্ডে দেহটের বিধায়ক, তৃণমূল বিধায়ক তাপস রায়কে ফের তলব করলো সিবিআই, নতুন করে আবার তারা, সেটা ওদের তদন্তের বিষয়। কনসার্ন ব্যক্তি, কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়াররা আশা করি এই বিষয়টা বলতে পারবেন। এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা আশা করব যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা, ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে। ভোটে হেরে যাওয়ার কোনো প্রতিশোধ হতেই পারে। ভোটে হারলেই তো ওরা সিবিআই, ইডি, এই পুরো সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার রাহ হিসেবে ব্যবহার করা। তাই সিবিআই, ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে। কয়লা পাচার কাণ্ড সিবিআই আবার নতুন করে নেমেছে তদন্ত, যদি কর্মীকে গ্রেফতার, আরে তাতে দেখা যাচ্ছে কি ইসিএল তার কারা চালায়, কেন্দ্রীয় সরকার চালায়, তাদের লোকজনকে ধরছে। আপনারা দেখেছেন বিজেপি নেতারা একতরফা তৃণমূলের নাম করে কুৎসা করে গেল, আর সিবিআই ধরছে কেন্দ্রীয় সরকারের ইসিএল এর লোকদের। তো যদি কোথাও কোনো, আমরা তো বারবার বলছি, কয়লাটা কেন্দ্রের দফতর, কয়লা পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, কয়লার সঙ্গে রাজ্য সরকারের কোথাও কোনো সম্পর্ক নেই। খনি, কয়লা প্রোডাকশন, নিরাপত্তা, এই গোটা বিষয়টা কেন্দ্রের। তো ফলে সেখানে যদি কোথাও কোনো লিকেজ হয়ে থাকে তো সেটা কেন্দ্রের ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই হচ্ছে, তো সেখানে গিয়ে ধরপকড় করুক। হাইকোর্টে একের পর এক ডেট বেড়েই চলেছে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য, আজকেও অর্ডার হয়েছে, এই মাসের গোটাটাও প্রায় থাকতে চলেছে। এই যে বাহিনীকে রেখে দেওয়া, এই যে বিপুল খরচ, প্রথম কথা হচ্ছে এটা একটা অকারণ খরচ হচ্ছে। রাজ্য পুরোদস্তুর শান্ত, এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে, তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে। বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক। যাদের কেন্দ্রীয় বাহিনী রাখার এত শখ, তো তারা কেন্দ্রীয় সরকারের জায়গায় ব্যবস্থা করুক। কেন্দ্রীয় সরকার তাদের দপ্তরগুলোতে, তাদের জায়গায়, তাদের গেস্ট হাউস, এগুলো সব ব্যবস্থা করুক। স্কুল কলেজ এগুলোকে বন্ধ করে, সে তার পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করে সেই জায়গাগুলো সময় নষ্ট করার কি মানে আছে? দেখুন, রাজ্য কংগ্রেস একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে চলছে। 2021 সালে সিপিএম এর সঙ্গে জোট করে শূন্য পাওয়া এবং পরবর্তীকালে এবারও ভরাডুবি শোচনীয়। একটা হচ্ছে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, দুই হচ্ছে দিল্লিতে যে বিজেপি বিরোধী যৌথ নেতৃত্বের বিকল্প জোটের আবহ, তার বিপরীত সুরে
বাংলায় তৃণমূল বিরোধী আচরণ চালিয়ে যাওয়া, এবং 3, সিপিএম যেটা বাংলার 34 বছরে সর্বনাশ করেছে, সন্ত্রাস, হিংসা, নারী নির্যাতন, অপশাসন, রাজ্যকে পিছিয়ে দেওয়ার কাজ করেছে, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। মূলত এই 3 কারণে রাজ্য কংগ্রেস লাটে উঠেছে। 1, নিজেদের সাংগঠনিক দুর্বলতা। 2, জাতীয় রাজনীতির বিজেপি বিরোধী বিকল্প মঞ্চে তৃণমূলের গুরুত্ব সম্মান না বুঝে সেই জায়গায় বাংলায় এসে তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা। আর 3, সিপিএম এর সঙ্গে জোট করা, যেটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না। এগুলো আমরা বারবার বলে এসেছি। ফলে কংগ্রেস ভরপুর ডুবেছে, এবং সেখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, তাদের কথা বাংলার মানুষ শোনেনি। এবার তাদের দলের মধ্যে কে কি করবে তারা বুঝবে। আপনি কি মনে করেন যে অধীর চৌধুরীর পরিবর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নতুন কোনো মুখ আনা উচিত কংগ্রেস? ওটা অন্য দলের ব্যাপার, আমাদের মনে করাকরির ব্যাপার নেই। আমরা বারবার বলেছি, 3টে কারণ চিহ্নিত করে বলেছি, তার জন্য এত মিটিং, এত নাটকের দরকার নেই। 1, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, সংগঠন নেই। 2, কংগ্রেস, রাজ্য কংগ্রেস, দিল্লি কংগ্রেস বা জাতীয় স্তরের যে বিজেপি বিরোধী যে জোটের আবহ এবং সেখানে তৃণমূলের গুরুত্ব, সেইটা না অনুধাবন করে বা অনুধাবন করে এ রাজ্যে তৃণমূল বিরোধী রাজনীতি করেছেন এবং বিজেপিকে অক্সিজেন দিয়েছে। আর 3, সিপিএম এর সঙ্গে জোট করা, এটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো মানে আমরা চোখের উপর দেখতে পাচ্ছিলাম ডুবতে চলেছে, তো ডুবেছেন। তো এবার তাদের কে দায় নেবেন, কে চলে যাবেন, কে আসবেন, সে ব্যক্তিগত ব্যাপারগুলো তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চিদম্বরমের কালকে বৈঠক হয়েছে, এই কংগ্রেস তৃণমূল সম্পর্কের কি নতুন করে কোনো মাত্রা বা উষ্ণতা? দেখুন, পি চিদম্বরমজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কোনো বক্তব্য রাখবো না, কোনো মন্তব্য করব না। শুধু এইটুকু বলতে পারি যে কেন্দ্রে, দিল্লিতে ইন্ডিয়া জোট, মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোক্তা ছিলেন, নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই চান ইন্ডিয়া জোট শক্তিশালী হোক এবং মোদী সরকারের যত তাড়াতাড়ি পতন ঘটে সেখানে ইন্ডিয়া জোট বিকল্প সরকার তৈরি করুক। বাংলায় রাজ্য কংগ্রেস তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়ে চলছিল এবং তৃণমূলকে কুৎসা, আক্রমণ, সমস্ত রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। ফলে দিল্লির জাতীয় স্তরের যে রাজনীতি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস, সেখানে যে তৃণমূল কংগ্রেস যে বিকল্প জোটের যে আধার ইন্ডিয়া,